কেবিএস গ্রুপ অফ কোচিংয়ের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তোমরা সকলেই হয়তো জানো যে পিএসসি ফুড এসআই 2024 সালে যে পরীক্ষাগুলি হলো তা কিন্তু দুদিন ব্যাপী মোট 6টি শিফটের মাধ্যমে সেই পরীক্ষাগুলি সম্পন্ন হয়ে গেছে। কালকে যে 3টি শিফট হয়েছিল তার প্রশ্নপত্র নিয়ে কিন্তু আমরা একটি ভিডিওর মাধ্যমে আলোচনা করেছি, এবং আজকে অর্থাৎ 17/3/2024 সালে যে 3টি শিফট হয়েছে অর্থাৎ 4 নাম্বার, 5 নাম্বার এবং 6 নাম্বার শিফট, তার যে প্রশ্নগুলি আমরা কালেক্ট করতে পেরেছি এখন সেই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। তোমাদের এই ফুড এসআই পরীক্ষা নিয়ে বিভিন্ন জনের মতামত কিন্তু বিভিন্ন রকম। কেউ বলছো যে আগেই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে, তার জন্য আবার পরীক্ষা হওয়া দরকার। কেউ বলছো প্রথমের কোশ্চেনগুলি অপেক্ষাকৃত সোজা এসেছে এবং পরবর্তী যে শিটগুলি হয়েছে তার প্রশ্নপত্র কঠিন এসেছে। হ্যাঁ, সেটা অবশ্যই যে প্রথম শিফটে মোটামুটি সোজা প্রশ্ন এসেছে, আর পরের যে শিফটগুলো হয়েছে তাতে কঠিন প্রশ্ন বলা যায় না, বলা যায় যে প্রথম শিফট তুলনায় অপেক্ষাকৃত একটু জটিল প্রশ্ন এসেছে। আর তোমরা অনেকেই বলছো যে পুনরায় আবার পরীক্ষা হওয়ার দরকার, যে প্রশ্নপত্র লিক হয়ে গেছে তার জন্য। এটা এখন টোটালটাই হচ্ছে পিএসসির অর্থাৎ বোর্ডের উপর নির্ভর করবে যে তারা কি পুনরায় পরীক্ষা নিবে না না নিবে, তাদের উপর নির্ভর করবে। তাছাড়া তোমরা যে সমস্ত আগামী দিনে তোমাদের যে সমস্ত পরীক্ষাগুলি আছে তোমরা কিন্তু সকলে সেই পরীক্ষাগুলির জন্য প্রিপারেশন শুরু করো। যা হয়ে গেছে তা তো হয়েই গেছে। তোমরা পরবর্তী যে সমস্ত পরীক্ষাগুলি আছে, তোমরা জানো কলকাতা পুলিশ, তারপর পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল, এসআই এবং আরপিএফেরও কিন্তু ভ্যাকেন্সি আসতে চলেছে। তার জন্য কিন্তু তোমরা তোমাদের প্রস্তুতি শুরু করে দাও। এবং যারা যারা আমাদের এই কেবিএস গ্রুপ অফ কোচিং ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমাদের এই চ্যানেলের মাধ্যমে তোমরা সবার আগে বিভিন্ন চাকরির পরীক্ষার আপডেট ও বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য জিকে সিরিজ করিয়ে থাকি। এবং বিগত বছরে যে সমস্ত প্রশ্নগুলি এসেছিল বিভিন্ন পরীক্ষা তা কিন্তু আমাদের এই চ্যানেলের মাধ্যমে তোমরা সবার আগে পেয়ে যাবে। তো আজকের যে 3টি শিফট হয়েছে সেই শিফটের যে সমস্ত প্রশ্নগুলি আমরা সংগ্রহ করতে পেরেছি সেই সমস্ত প্রশ্নগুলি নিয়ে এখন আলোচনা করব। তোমরা দেখে নাও। তাহলে আজকে যে 4 নাম্বার শিফটটি হয়েছিল অর্থাৎ প্রথম শিফট আজকের অর্থাৎ 17/3/2024 প্রথম শিফট, আর এবং মোট যে 4 নাম্বার শিফটটি সেই 4 নাম্বার শিফটের প্রশ্নপত্র নিয়ে এখন তোমাদের সামনে আলোচনা করব। তাহলে প্রথম প্রশ্ন যেটা এসেছিল যে দ্বৈত শাসন কে প্রবর্তন করে, তাহলে কিন্তু এটা হয়ে যাবে লর্ড ক্লাইভ। তারপরে 2 নাম্বার প্রশ্নে বলা হয়েছে মানুষের গায়ের রং নির্ধারণ করে কোন পদার্থ, তাহলে মানুষের গায়ের রং কিন্তু নির্ধারণ করে মেলানিন নামক পদার্থ। তারপরে 3 নাম্বার প্রশ্নে বলা হয়েছে লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত, তাহলে লোকটাক হ্রদ কিন্তু মণিপুর রাজ্যে অবস্থিত। 4 নাম্বার প্রশ্নে বলা হয়েছে অর্থশাস্ত্র কে রচনা করে, তাহলে অর্থশাস্ত্র তোমরা সকলেই জানো কৌটিল্য কিন্তু অর্থশাস্ত্র গ্রন্থটি রচনা করে। 5 নাম্বার প্রশ্নে বলা হয়েছে নেফা নামে কোন জায়গাটি পরিচিত, তাহলে নেফা নামে পরিচিত ছিল কিন্তু আগে অরুণাচল প্রদেশ রাজ্যটি, বর্তমানে অরুণাচল প্রদেশ হলো, এর আগের নাম কিন্তু ছিল নেফা। তারপরে 6 নাম্বার প্রশ্নে বলা হয়েছে ভারতে এগ্রিকালচার অ্যান্ড ডেভেলপমেন্ট ব্যাংক কোনটি, তাহলে ভারতে এগ্রিকালচার অ্যান্ড ডেভেলপমেন্ট ব্যাংক কিন্তু হয়ে যাবে নাবার্ড। তারপরে 7 নাম্বার প্রশ্নে বলা হয়েছে কলকাতার নাম আলীনগর কে রেখেছিল, তাহলে কলকাতার নাম আলীনগর এটা রেখেছিল কিন্তু সিরাজউদ্দৌলা। তারপরে 8 নাম্বার প্রশ্নে বলা হয়েছে কম্পিউটার কে আবিষ্কার করে, তাহলে কম্পিউটার কিন্তু আবিষ্কার করেছিল বিজ্ঞানী চার্লস বেবেজ। 9 নাম্বার প্রশ্ন, তাহলে 9 নাম্বার প্রশ্নে বলা হয়েছে নারী দিবস কবে পালিত হয়, তাহলে নারী দিবস কিন্তু পালিত হয় 8ই মার্চ। 10 নাম্বার প্রশ্নে বলা হয়েছে কলকাতা হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতি কে, তাহলে কলকাতা হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতি কিন্তু হয়ে যাবে শিবগানম। 11 নাম্বার প্রশ্নে বলা হয়েছে ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের সীমানা নির্ধারণ করে, তাহলে ম্যাকমোহন লাইন কিন্তু হয়ে যাবে ভারত ও চীনের মধ্যে সীমানা নির্ধারণ করে। 12 নাম্বার প্রশ্নে বলা হয়েছে মুন্ডা বিদ্রোহের নেতা কে, তাহলে মুন্ডা বিদ্রোহের নেতা কিন্তু হয়ে যাবে বিরসা মুন্ডা। 13 নম্বর প্রশ্নে বলা হয়েছে কবুলিয়ত পাট্টা প্রথা কে চালু করে, তাহলে কবুলিয়ত পাট্টা প্রথা এটা চালু করেছিল কিন্তু শেরশাহ। তারপরে 14 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিল, তাহলে ভারতের প্রথম গভর্নর জেনারেল কিন্তু ছিল লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। পরবর্তী প্রশ্ন অর্থাৎ 15 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতের প্রথম ভাইসরয় কে ছিল, তাহলে ভারতের প্রথম ভাইসরয় কিন্তু হয়ে যাবে লর্ড ক্যানিং। 16 নম্বর প্রশ্নে বলা হয়েছে ছত্রপতি নামে কে পরিচিত, তাহলে তোমরা হয়তো সকলেই জানো যে ছত্রপতি নামে কিন্তু পরিচিত হচ্ছে শিবাজি।
17 নম্বর প্রশ্ন। 17 নম্বর প্রশ্নে বলা হয়েছে হিরোশিমা দিবস কবে পালন করা হয়? তাহলে হিরোশিমা দিবসটি কিন্তু 6 আগস্ট পালন করা হয়। 18 নম্বর প্রশ্ন। 18 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন ভারতীয় ব্যক্তি প্রথম নোবেল পুরস্কার পায়? তাহলে ভারতীয়দের মধ্যে কিন্তু রবীন্দ্রনাথ, তিনি শুধু ভারতের না, সমগ্র এশিয়ার মধ্যে কিন্তু এই রবীন্দ্রনাথ ঠাকুরই প্রথম নোবেল পুরস্কার পেয়েছিল। 19 নম্বর প্রশ্ন। 19 নম্বর প্রশ্নে বলা হয়েছে পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? তাহলে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কিন্তু মৌসিনরামে, যেটা হচ্ছে মেঘালয়ে অবস্থিত। 20 নম্বর প্রশ্ন। 20 নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রথম তরাইনের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? তাহলে প্রথম তরাইনের যুদ্ধ কিন্তু হয়েছিল পৃথ্বীরাজ চৌহান ও মোহাম্মদ ঘুরির মধ্যে হয়েছিল। আর এটা হয়েছিল কত সালে হয়েছিল সেটা তোমরা জানাবে। তারপরে 21 নম্বর প্রশ্ন। 21 নম্বর প্রশ্নে বলা হয়েছে সর্বজনীন দাতা কোন গ্রুপের রক্তকে বলা হয়? তাহলে সর্বজনীন দাতা কিন্তু বলা হয় ও গ্রুপের রক্তকে সর্বজনীন দাতা বলা হয়। তারপরে 22 নম্বর প্রশ্ন। 22 নম্বর প্রশ্নে বলা হয়েছে আখ উৎপাদনে ভারতের প্রথম রাজ্য কোনটি? তাহলে আখ উৎপাদনে কিন্তু ভারতের প্রথম হচ্ছে উত্তরপ্রদেশ রাজ্য। আর এই উত্তরপ্রদেশ রাজ্যকেই কিন্তু ভারতের চিনির বাটিও বলা হয়। তাহলে এই হচ্ছে আমরা 22টি প্রশ্ন যে তোমাদের 4 নাম্বার শিফট হয়েছিল, অর্থাৎ আজকের প্রথম শিফট হয়েছিল, তার মধ্য থেকে জোগাড় করতে পেরেছে। এবং এখন আমরা দেখে নেই যে 5 নাম্বার শিফটে কি এসেছিল, অর্থাৎ আজকের যে দ্বিতীয় শিফট হয়েছিল সেই দ্বিতীয় শিফটে কি কি প্রশ্ন এসেছিল। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে বিশ্ব পরিবেশ দিবস কোন তারিখে? তাহলে বিশ্ব পরিবেশ দিবস কিন্তু হয় 5ই জুন তারিখে। তারপরে নীল বিদ্রোহ কোথায় হয়েছিল? এই নীল বিদ্রোহ কিন্তু হয়েছিল পশ্চিমবঙ্গের যে নদিয়া জেলা, সেই নদিয়া জেলায় কিন্তু নীল বিদ্রোহটি সংগঠিত হয়েছিল। 5 নাম্বার প্রশ্ন। 5 নাম্বার প্রশ্নে বলা হয়েছে কেশরী পত্রিকার সম্পাদক কে? তাহলে কেশরী পত্রিকার সম্পাদক কিন্তু হয়ে যাবে বাল গঙ্গাধর তিলক। 4 নাম্বার প্রশ্ন। 4 নাম্বার প্রশ্নে বলা হয়েছে বন্দের মাতরম গানটি কার লেখা? তাহলে বন্দের মাতরম কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। 5 নাম্বার। 5 নাম্বার প্রশ্নে বলা হয়েছে কথাকলি কোন রাজ্যের নৃত্য? তাহলে কথাকলি কিন্তু হয়ে যাবে কেরালা রাজ্যের নৃত্য। 6 নাম্বার প্রশ্ন। 6 নাম্বার প্রশ্নে বলা হয়েছে জিম করবেট ন্যাশনাল পার্ক কোথায় রাজ্যে অবস্থিত? তাহলে জিম করবেট ন্যাশনাল পার্ক কিন্তু হয়ে যাবে উত্তরাখণ্ড রাজ্যে, আর এটিই কিন্তু ভারতের প্রথম জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক। আর এটির নাম পরিবর্তন করে কিন্তু বর্তমানে রাখা হয়েছে রামগঙ্গা ন্যাশনাল পার্ক। পরবর্তী পরীক্ষাগুলির জন্য কিন্তু এই পার্ক সম্বন্ধিত প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ। যে তোমরা শুধু আজকে এই ফুড এসআই পরীক্ষায় এসেছে বলে দেখলাম তা নয়, কিন্তু পরবর্তী সমস্ত পরীক্ষার জন্য কিন্তু এই প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ। 7 নাম্বার প্রশ্ন। 7 নাম্বার প্রশ্নে বলা হয়েছে সুবর্ণ যুগ কোন যুগকে বলা হয়? অর্থাৎ সুবর্ণ যুগ বলা হয় কিন্তু গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলা হয়। 8 নাম্বার প্রশ্ন। 8 নাম্বার প্রশ্নে বলা হয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে? তাহলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কিন্তু হয়ে যাবে DY চন্দ্রচূড়। বর্তমানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। 9 নাম্বার। 9 নাম্বারে বলা হচ্ছে বিহু নৃত্য কোন রাজ্যের? তাহলে বিহু নৃত্যটি কিন্তু হয়ে যাবে আসাম রাজ্যের। 10 নাম্বার প্রশ্ন। 10 নাম্বার প্রশ্নে বলা হয়েছে কোন ন্যাশনাল পার্কে সিংহ সংরক্ষণ করা হয়? তাহলে সিংহ কিন্তু সংরক্ষণ করা হয় ভারতের গির জাতীয় উদ্যানে, যেটা হচ্ছে গুজরাটে অবস্থিত। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কে নিয়োগ করে? তাহলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কিন্তু নিয়োগ করে রাষ্ট্রপতি। তারপরে বলা হয়েছে 12 নাম্বার প্রশ্ন নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? তাহলে গ্রিন হাউস গ্যাস নয় ছিল, এটা অপশনে কি ছিল সেই হিসাবে কিন্তু তোমাদের উত্তরটি করতে হবে। তাহলে গ্রিন হাউস গ্যাস কিন্তু হচ্ছে মিথেন, সিএফসি, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, এগুলো কিন্তু সবগুলো হচ্ছে গ্রিন হাউস গ্যাস। আর এখানে বলছিল নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয়। তাহলে এর বাদে যে সমস্ত অপশন তোমাদের ছিল, যে অপশনটি ছিল তা কিন্তু হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। তারপরে নিচের কোনটি লৌহ গঠিত পদার্থ নয়, সেটা অপশন যা ছিল সেই হিসাবে তোমরা কিন্তু উত্তরটি তোমাদের করতে হবে, আর এটার উত্তরটি তার জন্য আমরা দিচ্ছি না। 14 নাম্বার প্রশ্ন। 14 নাম্বার প্রশ্নে বলা হয়েছে মানব অধিকার আইন কত সালে হয়েছিল? তাহলে মানব অধিকার আইন কিন্তু হয়েছিল 1993 সালে। 15 নাম্বার প্রশ্ন। 15 নাম্বার প্রশ্নে বলা হয়েছে আইটি অ্যাক্ট কত সালে হয়? তাহলে আইটি অ্যাক্ট এটা কিন্তু হয়েছিল 2000 সালে হয়েছিল। 16 নাম্বার প্রশ্ন। 16 নাম্বার প্রশ্নে বলা হয়েছে লেবুতে কোন অ্যাসিড পাওয়া যায়? তাহলে লেবুতে কিন্তু সাইট্রিক অ্যাসিড পাওয়া যায়। পরবর্তী প্রশ্নগুলো দেখে নিই। পরবর্তীতে বলা হয়েছে দুধে কোন অ্যাসিড পাওয়া যায়? তাহলে দুধে কিন্তু ল্যাকটিক অ্যাসিড পাওয়া যায়। এটা দুধ বা দই দুটোতে কিন্তু ল্যাকটিক অ্যাসিড পাওয়া যায়। 18 নাম্বার প্রশ্ন। 18 নাম্বার প্রশ্নে বলা হয়েছে আয়োডিনের অভাবে কোন রোগ হয়? তাহলে আয়োডিনের অভাবে কিন্তু গলগণ্ড রোগটি হয়। 19 নাম্বার প্রশ্ন।
19 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতের প্রথম বিদেশ মন্ত্রী কে ছিল? তাহলে ভারতের প্রথম বিদেশ মন্ত্রী কিন্তু ছিল জওহরলাল নেহেরু। তিনি ভারতের প্রথম প্রধানমন্ত্রীও ছিলেন। 21 নম্বর প্রশ্ন। 21 নম্বর প্রশ্নে বলা হয়েছে ইউএনএ হেডকোয়ার্টার কোথায়? অর্থাৎ ইউএনওর হেডকোয়ার্টার কিন্তু হয়ে যাবে নিউ ইয়র্ক। আমেরিকার নিউ ইয়র্ক শহরে কিন্তু ইউএনের হেডকোয়ার্টার অবস্থিত। তারপরের প্রশ্ন অর্থাৎ 22 নম্বর প্রশ্নে বলা হয়েছে উইংস অফ ফায়ার কার লেখা? তাহলে উইংস অফ ফায়ার কিন্তু আবুল কালাম আজাদের লেখা। 23 নম্বর প্রশ্ন। 23 নম্বর প্রশ্নে বলা হয়েছে রিকেট কোন ভিটামিনের অভাবে হয়? তাহলে রিকেট রোগটি কিন্তু হয় অর্থাৎ বাচ্চাদের হাড় বেঁকে যাওয়া, এই রোগটি কিন্তু হয়ে থাকে ভিটামিন ডির অভাবে। ঠিক আছে, ভিটামিন ডির অভাবে কিন্তু এই রিকেট রোগটি হয়ে থাকে। 24 নম্বর প্রশ্ন। 24 নম্বর প্রশ্নে বলা হয়েছে আলমগীর কাকে বলা হয়? তাহলে আলমগীর কিন্তু বলা হয় ঔরঙ্গজেবকে। 25 নম্বর প্রশ্ন। 25 নম্বর প্রশ্নে বলা হয়েছে সর্দার সরোবর বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? তাহলে সর্দার সরোবর বাঁধ কিন্তু হয়ে যাবে নর্মদা নদীর তীরে অবস্থিত। তারপরে 26 নম্বর প্রশ্নে বলা হয়েছে হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠা হয়? তাহলে হিন্দু কলেজ কিন্তু প্রতিষ্ঠিত হয় 1817 সালে। এই প্রশ্নটি কিন্তু 2-3 বার তোমাদের এই ফুড এসআই পরীক্ষা 2-3টি শিফটের মধ্যে এসেছে। তাহলে এই 26টি ছিল তোমাদের 5 নাম্বার শিফটের প্রশ্ন আমরা জোগাড় করতে পেরেছি, অর্থাৎ আজকের দ্বিতীয় যে শিফট হয়েছিল তার এই 26টি প্রশ্ন আমরা জোগাড় করতে পেরেছি। এখন দেখে নিয়েছি আজকের যে লাস্ট শিফট অর্থাৎ তোমাদের ফুড এসআই পরীক্ষার একদম লাস্ট শিফট, অর্থাৎ টোটাল পরীক্ষার 6 নাম্বার শিফট এবং আজকের পরীক্ষার 3 নাম্বার শিফটে কী কী প্রশ্ন এসেছিল। তাহলে প্রথম প্রশ্ন যেটা ছিল আইপিএল এর পুরো নাম কি? তাহলে আইপিএল এর পুরো নাম তোমরা সকলে জানো যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। আইপিএল এর পুরো নাম হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। তারপরে 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের কোন ব্যক্তি ওডিআই ক্রিকেটে ডবল সেঞ্চুরি করেননি? তাহলে কিন্তু মহেন্দ্র সিং ধোনি। সেখানে অপশন ছিল মনে হয় যেটা আমাদের বলা হলো যে সচিন তেন্ডুলকর ছিল, রোহিত শর্মা ছিল আর শুভমন গিল, তিনটা আর হচ্ছে মহেন্দ্র সিং ধোনি। তার মধ্যে বলছে কে ওয়ানডে ক্রিকেটে ডবল সেঞ্চুরি করেনি? তাহলে সেখানে কিন্তু মহেন্দ্র সিং ধোনি ডবল সেঞ্চুরি করেনি। 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে চাঁদে অবতরণকারী ভারত কততম দেশ? চাঁদে অবতরণকারী ভারত কিন্তু হয়ে যাবে 4th দেশ, অর্থাৎ 4র্থ দেশ হিসাবে কিন্তু ভারতের চন্দ্রযান 3 মানে চাঁদে ল্যান্ড করেছিল। তাহলে টমেটোতে কোন অ্যাসিড থাকে? তাহলে টমেটোতে কিন্তু অ্যাক্সালিক অ্যাসিড থাকে। তোমরা সবাই দেখে নেবে, অ্যাক্সালিক অ্যাসিড হচ্ছে টমেটোতে থাকে। 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে কে প্রথম অলিম্পিকে ভারতের হয়ে স্বর্ণপদক জিতেছিল? তাহলে অলিম্পিকে ভারতের হয়ে স্বর্ণপদক জিতেছিল কিন্তু কেডি যাদব। সরি, এটা কেডি যাদব হবে না, এটা অভিনব বিন্দ্রা হবে। তোমরা একটু মানে অলিম্পিকে ভারতের হয়ে স্বর্ণপদক জিতেছিল, এই প্রশ্নটা একটু অন্যরকম হবে যে অলিম্পিকে ভারতের হয়ে প্রথম শুটিংয়ে কে স্বর্ণপদক জিতেছিল? তাহলে কিন্তু এটা হয়ে যাবে অভিনব বিন্দ্রা। অভিনব বিন্দ্রা কিন্তু এটার উত্তর হয়ে যাবে, ঠিক আছে। আর কেডি যাদব হচ্ছে ভারতের প্রথম অলিম্পিকে পদকজয়ী। তোমরা একটু দেখে নেবে। আর এই প্রশ্নটা আবার বলে দিচ্ছি যে ছিল হচ্ছে এইরকম অনেকটা যে শুটিংয়ে ভারতের হয়ে প্রথম অলিম্পিকে স্বর্ণপদক কে জিতেছিল? তাহলে কিন্তু অভিনব বিন্দ্রা হয়ে যাবে। 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে বন্দি জীবন গ্রন্থের রচয়িতা কে? তাহলে বন্দি জীবন গ্রন্থের রচয়িতা হচ্ছে সত্যেন্দ্রনাথ মজুমদার। 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে পৃথিবীর সবচেয়ে বড় নদী দ্বীপ কোনটি? তাহলে তোমরা হয়তো সকলেই জানো যে পৃথিবীর সবচেয়ে বড় নদী দ্বীপ কিন্তু হয়ে যাবে যে ব্রহ্মপুত্র নদীর যা আসামে অবস্থিত দ্বীপটি মাজুলি দ্বীপ, সেটা কিন্তু পৃথিবীর সবচেয়ে বৃহত্তম নদী দ্বীপ। তারপরে 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে এটা পিডি হয়ে গেছে, এটা কিন্তু পিডি হবে না, এটা হচ্ছে পিবি। পিবি সিন্ধু কোন খেলার সাথে যুক্ত? তাহলে পিবি সিন্ধু তোমরা সকলেই চেনো, ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত। 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর কোথায়? তাহলে দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর কিন্তু হয়ে যাবে কলকাতাতে অবস্থিত। 10 নম্বরে বলা হয়েছে হিন্দু ধর্মসভা কে প্রতিষ্ঠা করে? তাহলে হিন্দু ধর্মসভা কিন্তু প্রতিষ্ঠা করেছিল রাধাকান্ত দেব। এই রাধাকান্ত দেব কিন্তু হিন্দু ধর্মসভা প্রতিষ্ঠা করেছিল। 11 নম্বর। 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে গাড়ির আয়নায় কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? তাহলে গাড়ির আয়নায় কিন্তু উত্তল দর্পণ ব্যবহার করা হয়। 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্নে বলা হয়েছে দাঁতের ডাক্তার কোন ধরনের দর্পণ ব্যবহার করে? তাহলে দাঁতের ডাক্তার কিন্তু অবতল দর্পণ ব্যবহার করে। 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্নে বলা হয়েছে এশিয়ান গেমস 2023 কোথায় হয়েছিল? তাহলে 2023 সালে যে এশিয়ান গেমস হয়েছিল তা কিন্তু হয়েছিল চীনে। 14 নম্বর। যে 14 নম্বর প্রশ্নে বলা হয়েছে বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তরের নাম কি? তাহলে বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর কিন্তু হয়ে যাবে টপোস্ফিয়ার। 15 নম্বর প্রশ্ন।
15 নম্বর প্রশ্নে বলা হয়েছে গ্রহাণুপুঞ্জ দেখা যায় কোন দুটি গ্রহের মধ্যবর্তী স্থানে। তাহলে এই প্রশ্নটি কিন্তু যারা আমাদের সৌরজগৎ রিলেটেড ক্লাসটি করেছো তারা কিন্তু হুবহু কমন পেয়ে গেছো। শুধু এই প্রশ্নটি না, আমাদের যে যারা ক্লাসটি সম্পূর্ণ করেছে, আমাদের আগের ক্লাসগুলো যারা সম্পূর্ণ করেছে তাদের কিন্তু প্রায় 90% প্লাস প্রশ্ন কিন্তু হুবহু কমন পড়ে গেছে জিকে প্রশ্নগুলি। আর পরবর্তীতে সমস্ত পরীক্ষার জিকে প্রশ্ন প্র্যাকটিসের জন্য আমাদের এই চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে গ্রহাণুপুঞ্জ কিন্তু দেখা যায় মঙ্গল আর বৃহস্পতির মাঝে, অর্থাৎ উল্কাপিণ্ডগুলি কিন্তু মঙ্গল এবং বৃহস্পতির মাঝখানেই দেখা যায়। তারপরে ম্যারাথন দৌড়ের দৈর্ঘ্য কত? এই ম্যারাথন দৌড়ের দৈর্ঘ্য 26 মাইল 385 গজ, কিন্তু অপশানে এটা ছিল না আজকের পরীক্ষায়। আজকের পরীক্ষায় অপশান ছিল হচ্ছে 42 কিলোমিটার। ঠিক আছে, এই অপশানটি তোমাদের পরীক্ষায় আজকে ছিল যে ম্যারাথন দৌড়ের দৈর্ঘ্য কত, তাহলে কিন্তু ছিল 42 কিলোমিটার। আর যদি অ্যাকচুয়াল ম্যারাথন দৌড়ের দৈর্ঘ্য বলা হয় তাহলে 42.195 কিমি হবে। ঠিক আছে, মানে 42 কিলোমিটার এবং তার সাথে আছে 195 মিটার কিন্তু যুক্ত হবে, কিন্তু পরীক্ষার অপশানে আজকে 42 কিলোমিটার ছিল। তাহলে ম্যারাথন দৌড়ের দৈর্ঘ্য কিন্তু হয়ে যাবে 42 কিলোমিটার। তারপরে 17 নম্বর প্রশ্ন। 17 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি সমুদ্র তটরেখা আছে, অর্থাৎ সমুদ্রের উপকূল আছে কোন রাজ্যে সবচেয়ে বেশি। তাহলে কিন্তু এটার অপশন গুজরাট সঠিক উত্তর হয়ে যাবে। তারপর নিচের কোনটি খারিফ শস্য নয়, এটা কিছু অপশান ছিল যেমন গম, বার্লি এরকম অপশান ছিল, কিন্তু তার মধ্যে তুলাটা হচ্ছে খারিফ শস্য। ঠিক আছে, বলছে নিচের কোনটি খারিফ শস্য, তাহলে কিন্তু হয়ে যাবে তুলা, আর বাকিগুলো সবগুলো কিন্তু রবি শস্যর উদাহরণ ছিল। তারপরে বলা হয়েছে কোন গ্রহের সবচেয়ে বেশি উপগ্রহ আছে। তাহলে তোমরা সকলেই হয়তো জানো যে শনি গ্রহের সবচেয়ে বেশি উপগ্রহ কিন্তু আছে। 20 নাম্বার প্রশ্নে বলা হয়েছে নিচের কোন রাজ্যটি 7 সিস্টারের অন্তর্গত নয়। তোমরা তাহলে হচ্ছে উত্তর হয়ে যাবে কিন্তু সিকিম, যে অপশন অনুযায়ী আর কি। তাহলে কিন্তু আমাদের অপশানে ছিল আসাম, ত্রিপুরা আর হচ্ছে মেঘালয়, এই 3টি নাম ছিল, তার মধ্যে সিকিম কিন্তু 7 সিস্টারের অন্তর্গত নয়। আর এই 7 সিস্টার কিন্তু বলে থাকি আমরা উত্তর পূর্ব ভারতের যে 7টি রাজ্য তাদের একত্রে কিন্তু 7 সিস্টার বলে থাকি আমরা। তাহলে সেখানে সিকিম কিন্তু থাকবে না। তারপর 21 নাম্বার প্রশ্নে বলা হয়েছে অ্যাসিড বৃষ্টির কারণ কি। তাহলে অ্যাসিড বৃষ্টির কারণ হচ্ছে কিন্তু সালফার ডাইঅক্সাইড, এটার জন্য কিন্তু অ্যাসিড বৃষ্টি হয়ে থাকে। তারপরে লোহায় মরিচা পড়লে তার উপর কিসের প্রলেপ দেওয়া হয়। তাহলে লোহায় মরিচা পড়লে তার উপর কিন্তু এটা জিঙ্ক ছিল না, এটা ছিল হচ্ছে দস্তা ছিল, আমার দস্তা হইতে পারে। তাহলে অরিজিনালি কিন্তু জিঙ্কের প্রলেপ দেওয়া হয় লোহায় মরিচা পড়লে। ঠিক আছে, কিন্তু অপশনে আমাদের জিঙ্ক ছিল না, দস্তা টাইপ এরকম একটা কিছু ছিল। তারপরে 23 নাম্বার প্রশ্ন। 23 নাম্বার প্রশ্নে বলা হয়েছে ভারতের কোন প্রতিবেশী দেশের সাথে দীর্ঘতম সীমারেখা আছে। তাহলে ভারতের কিন্তু বাংলাদেশের সাথে সব থেকে দীর্ঘতম সীমারেখা আছে। তারপরে সোডিয়াম হাইড্রোক্সাইডের ব্যবহার কি। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের ব্যবহার হচ্ছে কিন্তু এটা হচ্ছে তোমাদের কি হবে সেটা অপশন অনুযায়ী কিন্তু উত্তরটি হবে। কি কি অপশানে ছিল তা কিন্তু আমাদের জানা নেই, তার জন্য আমরা উত্তরটি করিনি। তারপরে হচ্ছে ভারতের সবচেয়ে ছোট ন্যাশনাল হাইওয়ে। তাহলে ভারতের সবচেয়ে ছোট ন্যাশনাল হাইওয়ে অপশানে কি ছিল সেই হিসাবে কিন্তু উত্তরটি হবে, তার জন্য আমরা এই উত্তরটিও তোমাদের দেইনি। তারপরে 26 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে 1769 আর 70 এ বাংলায় মন্বন্তরের কারণ কি ছিল। তাহলে মন্বন্তরের প্রধান কারণ কিন্তু ছিল বাংলায় নবাব আসলে ক্ষমতাহীন হয়ে যায়। এটা ছাড়াও কিন্তু এটা অপশনে ছিল না তোমাদের, আমার যতটা জানতে পারলাম তোমাদের প্লেগ রোগ ছিল, তারপরে হচ্ছে জমিদারের উপর মানে জমিদার যে ট্যাক্স বৃদ্ধি করছিল, এই সমস্ত কারণগুলি ছিল। তাহলে সেটা হচ্ছে অপশন অনুযায়ী কিন্তু তোমাদের উত্তরটি হয়ে থাকবে। তারপরে 27 নম্বর প্রশ্নে বলছে 2023 সালে মুক্তি পাওয়া ওপেনহাইমার সিনেমার পরিচালক কে। তাহলে 2023 সালে মুক্তি পাওয়া ওপেনহেইমার সিনেমার পরিচালক কিন্তু হয়ে যাবে ক্রিস্টোফার ক্রিস্টোফার নোলান, এটা কিন্তু হয়ে যাবে ওপেনহাইমার সিনেমার পরিচালক বা ডাইরেক্টর বলতে পারো, সেটা কিন্তু হয়ে যাবে। তাহলে এই 27টি প্রশ্নই হচ্ছে আমরা আজকের যে লাস্ট শিফট অর্থাৎ 6 নাম্বার শিফট তার থেকে জোগাড় করতে পেরেছি। তাহলে তোমরা দেখে নিলে এই প্রশ্নগুলি কিন্তু পরবর্তী সমস্ত পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আর তোমরা যারা যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তী যে সমস্ত তোমাদের চাকরির পরীক্ষা আছে সেই সমস্ত চাকরির পরীক্ষার প্রিপারেশনের জন্য কিন্তু আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমরা এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত তোমাদের জিকে ক্লাস প্রোভাইড করে থাকি। তাছাড়া হচ্ছে যে চাকরির পরীক্ষার যে আপডেট তা সবার প্রথমে কিন্তু আমাদের এই চ্যানেলেই পেয়ে যাবে। আর ধন্যবাদ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য, তোমাদের অসংখ্য ধন্যবাদ।